আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে ক্যানাডিয়ান ব্যাংকগুলো কিভাবে মর্গেজ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে। আমার নাম আহমেদ মাহিয়ান, আমি একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার ইন ক্যানাডা অ্যান্ড ইউএস, এবং এই চ্যানেলে আমি ক্যারিয়ার গ্রোথ এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে থাকি। আমাদের ক্যানাডিয়ান বাংলাদেশিদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে যে ব্যাংক কিভাবে তাদের মর্গেজ অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে। সো আজকের ভিডিওতে আমি 5টি ফ্যাক্টর নিয়ে কথা বলবো, যেই 5টি ফ্যাক্টর ইউজুয়ালি ক্যানাডিয়ান ব্যাংকগুলো থারালি এক্সামিন করে যখন তারা এই মর্গেজ অ্যাপ্লিকেশন অথবা যে কোনো ধরনের লোন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে। এই 5টি ফ্যাক্টর হচ্ছে ক্রেডিট স্কোর, ক্যাপাসিটি, কোলাটারাল, ক্যাপিটাল এবং ক্যারেক্টার। সো প্রথমেই আমরা দেখে নেই যে ক্রেডিট স্কোর জিনিসটা কি। সো ক্রেডিট স্কোরটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যখন আপনার একটা লোন অথবা একটা মর্গেজ অ্যাপ্রুভাল হয়ে থাকে। সো আমরা জানি যে ক্যানাডাতে দুইটা বড় ক্রেডিট স্কোর কোম্পানি কাজ করে, এদের নাম হচ্ছে একুইফ্যাক্স এবং ট্রান্সইউনিয়ন। যখনই আপনি কোনো লোনের অ্যাপ্লিকেশন করেন, আপনার ব্যাংক সাধারণত এই দুটো কোম্পানির একটি থেকে একটা ক্রেডিট স্কোর পুল করে, যেটাকে আমরা হার্ড পুল অথবা ক্রেডিট চেক বলি। সো বেসিক্যালি এই চেকটা হচ্ছে একটা রিপোর্ট বা সামারি রিকোয়েস্ট করা, এবং প্রত্যেকটা ব্যাংকেই এই রিকোয়েস্টের জন্য তাদেরকে $8 থেকে $10 বা $15 এই রেঞ্জে পে করতে হয় এই ক্রেডিট ব্যুরো কোম্পানিগুলোকে। সো বেসিক্যালি এই রিপোর্টটাতে আপনার যে সামগ্রিক লাইবিলিটির সিচুয়েশন, সেটার একটা রিপোর্ট এই কোম্পানিগুলো ওই ব্যাংকে দিয়ে দেয়। সো বেসিক্যালি এই রিপোর্টে থাকে আপনার নাম, আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, আপনার কয় ধরনের লোন আছে, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, লাইন অফ ক্রেডিট থাকে, এগুলোর সব ডিটেলস হিস্ট্রি, আপনার কত ব্যালেন্স আছে এবং আপনি কত সময় পরে এই লোনগুলো শোধ করেছেন, এটা সম্পূর্ণ একটা হিস্ট্রি আপনার এই ক্রেডিট রিপোর্টে থাকে। এছাড়াও আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনি কোথায় কোথায় থেকেছেন পূর্ববর্তীতে, এগুলোর আপনার একটা হিস্ট্রি থাকে। এছাড়াও আপনার এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে একটা ওরা স্কোর ফ্যাক্টর দেয়। সো ইউজুয়ালি এটা 300 থেকে 900 স্কোরের একটা হয়। সো এনিথিং ওভার 700 ইজ এ গুড ক্রেডিট স্কোর। যখনই আপনার একুইফ্যাক্স অথবা ট্রান্সইউনিয়ন থেকে একটা রিপোর্ট এই ব্যাঙ্কগুলোর কাছে যায়, অল অফ দিস ইনফরমেশন গোজ টু দিস অ্যাপ্লিকেশন, এবং ব্যাংকগুলো এই ইনফরমেশনগুলোকে ইউজ করে ওরা যাচাই বাছাই করে দেখে যে আচ্ছা, এই পার্সনের সাথে তার, উনি যা বলছে এটা কি ক্রেডিট ব্যুরোর সাথে বা ক্রেডিট রিপোর্টের সাথে ম্যাচ করে কিনা। ধরা যাক যে কেউ বলছে যে তার পূর্ববর্তীতে সে সিআরএতে জব করতো বা সে একটা আরবিসিতে জব করতো, তার ক্রেডিট স্কোর রিপোর্ট কি বলছে, ইজ ইট ম্যাচিং দ্য ইনফরমেশন দ্যাট দিস পার্সন ইজ গিভিং। সো এই সবগুলো বিষয় তারা এই ক্রেডিট স্কোর থেকে তুলে নিয়ে আসতে পারে। একটা কনফিউশন সবসময় দেখা যায় যে অনেকেই বলে যে অ্যাসেটগুলো ক্রেডিট স্কোরে শো করে না। ইয়াস, only the liability shows up on your credit score or credit report. আপনার অ্যাসেট, আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কত আছে, দ্যাট ডাজন্ট শো আপ অন ক্রেডিট রিপোর্ট। তা অনেক সময় দেখা যায় যে ব্যাংকের নিজস্ব একটা অনলাইন ব্যাংকিং থেকে আপনি ফ্রি ক্রেডিট রিপোর্ট আপনি পেতে পারেন। সাধারণত এই ক্রেডিট রিপোর্টটা লোন অ্যাপ্লিকেশনের কোনো কাজে আসে না, কারণ এই ফ্রি রিপোর্টটা হচ্ছে ইউজুয়ালি লিটল বিট ডিফারেন্ট দেন দ্য অ্যাকচুয়াল রিপোর্ট দ্যাট ব্যাংকগুলো লোনের জন্য অ্যাপ্লিকেশন করে। সেখানে যে ক্রেডিট রিপোর্টটা ইউজ করা হয়, এই ফ্রি রিপোর্ট যেটা আপনি অনলাইন থেকে পান, এটা সাধারণত এক না। এবং এই ফ্রি রিপোর্টটা সাধারণত কয়েক মাসের পুরাতন ডেটা নিয়ে হয় এবং সবসময় আপ টু ডেট ইনফরমেশন পাওয়া যায় না। প্লাস এই ফ্রি রিপোর্টের স্কোরটাও আপনার অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়াল রিপোর্টের থেকে কোয়াইট ডিফারেন্ট। বাট এই ফ্রি রিপোর্টটা আপনাকে অ্যাটলিস্ট একটা গাইডলাইন দিতে পারে যে আচ্ছা, আপনার ক্রেডিট স্কোরটা আসলে কোন রেঞ্জে আপনার এখন আছে, এবং ইউ ক্যান টেক এ লুক অ্যাট ইউর হিস্ট্রি। সো আপনি আপনার দেখতে পারবেন যে আসলে আপনার লাস্ট 6 মাসে বা লাস্ট 2 বছরে আপনার ক্রেডিট স্কোরটা কীভাবে চেঞ্জ হয়েছে। সো আপনি এই রিপোর্টটা অ্যাটলিস্ট পেতে পারেন এই ফ্রি রিপোর্ট থেকে। সো আপনার যদি অনলাইন ব্যাঙ্কিংয়ে, যেমন আমি জানি আরবিসি এবং সিআইবিসির মোবাইল ব্যাঙ্কিং, এই দুটাতে আপনি ফ্রি ক্রেডিট রিপোর্ট দেখতে পারেন, অথবা আপনি যদি ক্রেডিট কর্মা বা বড়োওয়েল এই ধরনের থার্ড পার্টি সার্ভিস ইউজ করেন, ওখান থেকেও আপনি ক্রেডিট স্কোর পুল করতে পারেন, যেটা আসলে সফট ইনকোয়ারি বলে। এটাতে আপনার ক্রেডিট স্কোরের কোনো ক্ষতি হয় না, বাট ইউ গেট আ ফ্রি রিপোর্ট ফ্রম দিস কোম্পানিজ। নাও দ্য সেকেন্ড ফ্যাক্টর যেটা মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ইনকাম। সো অবভিয়াসলি আপনাকে যে মর্গেজ বা লোনটা দেওয়া হবে সেটা হবে আপনার ইনকামের উপরে।
আপনি যদি স্পাউস থাকে, আপনি যদি আপনার স্পাউসকে ওই লোন অ্যাপ্লিকেশনে ইনক্লুড করতে চান, দেন ইউ ক্যান অ্যাড ইয়োর স্পাউসেস ইনকাম। আপনার যদি অন্য ধরনের ইনকাম থাকে, ফর এক্সাম্পল আপনার যদি পেনশন ইনকাম থাকে, বা আপনার যদি ডিভিডেন্ড ইনকাম থাকে, অথবা আপনার যদি রেন্টাল ইনকাম থাকে, সেটাও আপনি এই ইনকামের মধ্যে অ্যাড করতে পারেন। বাট মনে রাখবেন যে আপনি যখনই কোনো ইনকাম অ্যাড করছেন, এবং আপনি যদি কাউকে সেকেন্ড পার্সন, বা যেটাকে আমরা বলি কো বরোয়ার, আপনি যদি কো বরোয়ার অ্যাড করেন, আপনি শুধু তার ইনকামই অ্যাড করবেন না, আপনি তার লাইবিলিটিটাও অ্যাড করতে হবে সেক্ষেত্রে। সো অনেক সময় দেখা যায় যে মর্গেজের অ্যাপ্লিকেশনটাকে স্ট্রং করার জন্য ব্যাংক সাধারণত কো বরোয়ার রিকোয়েস্ট করে, এবং কো বরোয়ার তারাই হতে পারে যারা আপনার থেকে লাইবিলিটি কম, বা যাদের ইনকাম অ্যাড করার পরে এবং লাইবিলিটি অ্যাড করার পরে আপনার অ্যাপ্লিকেশন ইমপ্রুভ হচ্ছে, সেই জিনিসটাকে দেখতে হয়। আপনার টিপিক্যালি আপনার লোন অফিসার বা মর্গেজ ব্রোকার বা মর্গেজ অ্যাডভাইজার এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে হেল্প করতে পারে। একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্যাপাসিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংক একটা ক্যালকুলেশন করে, সেটাকে বলে জিডিএস এবং টিডিএস ক্যালকুলেশন। সো জিডিএস স্ট্যান্ডস ফর গ্রস ডেট সার্ভিস, এবং টিডিএস স্ট্যান্ডস ফর টোটাল ডেট সার্ভিস। সো বেসিক্যালি জিডিএসটা হচ্ছে আপনার প্রপার্টি রিলেটেড যে এক্সপেন্সগুলো, সেইগুলো আসলে জিডিএস এর মধ্যে ইনক্লুডেড হয়। সো আপনি স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন যে জিডিএস এর যে ফর্মুলা, সেটার মধ্যে আসলে আপনার মর্গেজ পেমেন্ট, অথবা যেটা আপনার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পেমেন্ট, প্লাস আপনার যে প্রপার্টি ট্যাক্স বা আপনার যে হিটিং বিল, এগুলো সবই আপনার জিডিএস এর মধ্যে ইনক্লুডেড। আপনি যদি কোনো কন্ডো কিনে থাকেন, সেই কন্ডোরও 50% কন্ডো ফি আপনার এই জিডিএস এর মধ্যে ইনক্লুডেড হবে। আমরা যদি আবার টিডিএস এর ক্যালকুলেশনটা দেখে নিই, সো টিডিএস এর মধ্যে আপনার ইউজুয়ালি জিডিএস অ্যাড করা থাকে। সো জিডিএস এর যে 4টা কম্পোনেন্ট আমরা দেখেছি, এগুলো অলরেডি টিডিএস এর মধ্যে অ্যাড করা থাকবে। প্লাস আপনার যদি কোনো এডিশনাল লাইবিলিটি থাকে, দ্যাট গোজ ইনটু টিডিএস। ফর এক্সাম্পল, আপনার হয়তো বা ক্রেডিট কার্ডের লোন থাকতে পারে, বা আপনার হয়তো বা অটো লোন থাকতে পারে, অথবা আপনি ধরেন একটা স্টুডেন্ট লোন ছিল, আপনার ওসাপ ছিল, দ্যাট অলসো গোজ ইনটু দ্য টিডিএস ক্যালকুলেশন। অনেক সময় দেখা যায় যে কারো ডিভোর্স হয়ে যায়, তার স্পাউজাল সাপোর্ট বা চাইল্ড সাপোর্ট একটা দিতে হয়, অব্লিগেশন, দ্যাট অলসো গোজ ইনটু টিডিএস ক্যালকুলেশন। সো ব্যাংকগুলো যখন আপনাকে মর্গেজ দিবে, তারা এই দুটো রেশিওকে খুব গুরুত্ব দিয়ে থাকে, এবং এটার একটা কারণটা হচ্ছে যে যদি আপনার মর্গেজটা সিএমএইচসি ইনশোর্ড মর্গেজ হয়, মানে হচ্ছে যে আপনার প্রপার্টির ভ্যালু $1 মিলিয়ন নিচে, এবং আপনি লোন নেওয়ার সময় আপনার ডাউন পেমেন্টের পার্সেন্টেজ 20%-এর নিচে ছিল, সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে ব্যাংক সিএমএইচসি ইন্স্যুরেন্স দিতে বলে। তো আপনার যদি মর্গেজটা সিএমএইচসি ইনশোর্ড হয়ে থাকে, তাহলে সিএমএইচসির একটা গাইডলাইন আছে যে এই জিডিএস টিডিএস এর রেশিও আপনার 39 ফর জিডিএস এবং 44 ফর টিডিএস, এর বেশি হওয়া যাবে না। সো যদি আপনার মর্গেজে সিএমএইচসি ইনস্যুর্ড হয়ে থাকে, ইউর জিডিএস অ্যান্ড টিডিএস হ্যাভ টু বি উইদিন দ্য গাইডলাইন। বাট যদি আপনার ডাউন পেমেন্ট 20%-এর উপরে থেকে থাকে, এবং আপনার মর্গেজটা সিএমএইচসি ইনস্যুর্ড না, দেন দ্য ব্যাংক হ্যাজ দেয়ার ওন পলিসি। বাট টিপিক্যালি এই জিডিএস টিডিএস এর যে রেশিওটা, সেটা সাধারণত এই 40-45-এর মধ্যেই কাছাকাছি থাকে। ইন ভেরি রেয়ার কেস ইট ক্যান গো আপ টু 50%, বাট দোজ আর স্পেশাল প্রোগ্রাম। Sometimes few banks have high net worth program or special program where they can go a little bit up in terms of GDS TDS, but in general আপনার জিডিএস টিডিএস এর রেশিও যেটা, সেটা সিএমএইচ এর গাইডলাইনের কাছাকাছি হয়ে থাকে। নাও দ্য থার্ড ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে কোলাটারাল। সো কোলাটারালটা হচ্ছে আপনি যে মর্গেজটা নিচ্ছেন, এটার একটা কোলাটারাল থাকে, যেটা বেসিক্যালি আপনার প্রপার্টি। সো ব্যাংক আপনার প্রপার্টির উপর বেস করে আপনাকে একটা লোন দিয়ে থাকে। সো বেসিক্যালি এই প্রপার্টিটা হচ্ছে ব্যাংকের আমানত। সো যখন কোনো ব্যাংক আপনাকে লোন দিবে, দে ওয়ান্ট টু মেক শিওর যে এই প্রপার্টিটা মার্কেটেবল। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ, আপনার প্রপার্টি যদি একটি বড় শহরে হয়ে থাকে, ফর এক্সাম্পল জিটিএ অথবা গ্রেটার ভ্যাঙ্কুভার এরিয়া অথবা মন্ট্রিয়াল, যেগুলো বিগার সিটি, দেন ইউর প্রপার্টি ইজ ভেরি মার্কেটেবল। মানে হচ্ছে যে আপনার প্রপার্টি যদি আজকে মার্কেটে তোলেন বিক্রি করার জন্য, দেন ইউ হ্যাভ এ হাই লাইকলিহুড যে এটা 1 মাস 2 মাসের মধ্যে বিক্রি হয়ে যাবে। সো ইন দ্যাট কেস যদি কেউ মর্গেজ পেমেন্ট দিতে ব্যর্থ হয়, এবং দ্য ব্যাংক হলো ফোরক্লোজার করে,
দেন দে ক্যান সেল দ্য প্রপার্টি ভেরি কুইকলি এবং তাদের যে মর্গেজ ব্যালেন্সটা ছিল তারা রিকভার করতে পারবে। বাট এই প্রপার্টিটা যদি কোনো রুরাল এরিয়াতে হয়ে থাকে দেন ইটস আ ডিফারেন্ট কেস। রুরাল এরিয়ার প্রপার্টি ইজ ভেরি ইনলিকুইড এবং দেখা যায় যে অনেক সময় মাসের পর মাস মার্কেটে পড়ে থাকে, নোবডি বাইজ। So that's why some lenders, they don't even bother lending mortgage to property which are outside of major metropolitan city. এবং অনেক সময় বিভিন্ন ব্যাংক তাদের পপুলেশন মিনিমাম দিয়ে থাকে যে 50,000-এর নিচে বা 20,000 নিচে পপুলেশন ছাড়া কোনো সিটিতে তারা মর্গেজ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে না। সো ওয়েন ইউ আর টকিং টু ইউর মর্গেজ ব্রোকার অর মর্গেজ অ্যাডভাইজার, they will guide you whether the banks approves this kind of deal. Now the fourth criteria হচ্ছে আপনার নেটওয়ার্থ অথবা ক্যাপিটাল। সো বেসিক্যালি ব্যাংক যখন মর্গেজ অ্যাপ্লিকেশনটা নেয় তারা আপনার সমস্ত ধরনের অ্যাসেট ইনফরমেশন জানতে চায়। সো অ্যাসেট হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার টিএফএসএ, আপনার আরএসপি, আপনার আরইএসপি, সবগুলোর ব্যালেন্স ওরা চাবে এবং আপনাকে হয়তো বা রিসেন্ট স্টেটমেন্ট দিতে হতে পারে এই মর্গেজ অ্যাপ্লিকেশনের সময়। ইন টার্মস অফ লাইবিলিটিটা হয়তো বা অতটা বেশি গুরুত্বপূর্ণ না ওদের জন্য, বাট বিকজ when they pull up your credit bureau all of your liability shows up. So যেই সফটওয়্যার তারা মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করে সাধারণত ক্রেডিট ব্যুরো রিপোর্ট যখন পুল করে তখন ওই লাইবিলিটিগুলো অলরেডি আপনার মর্গেজ অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যার ওটার মধ্যে শো করে। সো দে আর মোর কনসার্ন অ্যাবাউট ইউর অ্যাসেটস ওয়েন দে আর ক্যালকুলেটিং ইউর নেটওয়ার্ক। ব্যাংকগুলো যখন দেখে যে আপনার নেটওয়ার্কটা হাই এবং ওরা তখন সবসময় চিন্তা করে যে আচ্ছা আপনার লাইফ স্টেজের যে পজিশনে আপনি আছেন এটার সাথে আপনার নেটওয়ার্কটা সামঞ্জস্যপূর্ণ কিনা। সো ফর এক্সাম্পল কেউ যদি ইয়াং মিলেনিয়াল হয়ে থাকে যারা হলো মাত্র ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, দ্যাট পারসন প্রবাবলি ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অ্যাসেটস। সো ব্যাংকস আন্ডারস্ট্যান্ড দ্যাট এবং হয়তোবা তারা এই বিষয়ে পারফেক্টলি ফাইন। But somebody who is making tons of money but they are in their 50s but they don't have too much net worth, bank will try to question why this person don't have enough net worth. So এই বিষয়টা পুরোটাই ওরা দেখে এবং অনেক ধরনের প্রোগ্রাম আছে ব্যাংকের, সেগুলো হচ্ছে হাই নেটওয়ার্থ প্রোগ্রাম। স্পেশালি দিস ইজ মোর অ্যাপ্লিকেবল টু ওয়েলথ ম্যানেজমেন্ট। সো অনেক সময় দেখা যায় যে ওয়েলথি ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস ওনার এদের দেখা যায় যে মিলিয়নস অফ ডলার্স ইনভেস্টমেন্ট এদের ব্যাংকের প্রাইভেট ব্যাংকিংয়ের সাথে। আ লট অফ টাইম দে গেট অ্যাপ্রুভড, মানে হচ্ছে তাদের যে মর্গেজ অ্যামাউন্টটা এটা অ্যাপ্রুভড হয় হচ্ছে আপনার ওই ইনভেস্টমেন্টের বা নেটওয়ার্থের উপর বেসিস করে। এবং অনেক সময় দেখা যায় যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে তারা কোলাটারাল হিসাবে ইউজ করে যখন তারা কোনো লোন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে থাকে। সো দিস ইজ মোর অ্যাপ্লিকেবল টু দ্য হাই নেটওয়ার্থ মার্কেট। ইন জেনারেল আমাদের কমন বাংলাদেশিদের জন্য দে টিপিক্যালি ডোন্ট হ্যাভ দ্যাট মাচ হাই নেটওয়ার্থ, সো দ্যাট ডাজন্ট অ্যাপ্লাই। But that's one of the factors that the banks look at, how much assets and how much liability you have compared to your life stage. নাম্বার 5 ফ্যাক্টরটা হচ্ছে আপনার ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে আসলে আমাদের যে চারিত্রিক সনদের কথা বাংলাদেশে ইউজুয়ালি ইউজ করে ওইটার কথা আমি বলছি না। ক্যারেক্টার বলতে এখানে বোঝাচ্ছে হলো আপনার জব স্ট্যাবিলিটি অথবা আপনি যে রেসিডেন্সি স্ট্যাবিলিটিটা কীরকম। সো জব স্ট্যাবিলিটিটা মানে হচ্ছে যে আপনার ক্যারিয়ারের আপনি কীরকম স্টেবল আপনার ইন টার্মস অফ ইউর আপনার ইনকাম অথবা আপনার স্টেবল জব। সো কেউ যদি এখানে সরকারি জব চাকরি করে then their lenders are more comfortable lending those people because they know that government jobs are pretty secured এবং ইউজুয়ালি এখানে লে অফ হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু সেক্টর আছে যেখানে প্রচুর লে অফ হয় এবং দে হ্যাভ সিজনাল ওয়ার্ক। সো ব্যাংকস আর টিপিক্যালি নট ভেরি ইন্টারেস্টেড লেন্ডিং মানি টু সিজনাল এমপ্লয়ি বিকজ দে নো যে এই ইনকামটা কিছুদিন পরে আর থাকবে না। সো দ্যাটস গোজ ইন টু ক্যারেক্টার। Sometimes they also look at money management, যে আপনার যদি মানি ম্যানেজমেন্ট স্কিল কীরকম। সো দ্যাট গিভস অ্যান ইন্ডিকেশন হাউ ওয়েল ইউ আর উইথ ইউর মানি। অনেক সময় অনেস্টিটা দেখা হয় যে কেউ যদি কখনো ফ্রড ক্লেম করে থাকে যে হয়তো বা সে পূর্ববর্তী সময়ে মর্গেজ ফ্রড করেছে, ইন দ্যাট কেস ব্যাংকস আর নট ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস বিকজ somebody committed a fraud and that's a serious issue. So these all factor goes into the character. So আপনারা দেখতে পাচ্ছেন যে basically credit score এবং capacity plays a very big role in mortgage application. Capital also plays a significant role in the mortgage application. But প্রত্যেকটা ব্যাংকই তাদের নিজস্ব রিস্ক প্যারামিটার আছে। হয়তোবা কোনো ব্যাংক
ক্রেডিট স্কোরে বেশি ফোকাস করে, কোনো ব্যাংক হয়তো বা ক্যাপাসিটিতে বেশি ফোকাস করে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ব্যাংকের ইন্টারনাল গাইডলাইন একটু ডিফারেন্ট হয়, এবং যেহেতু ব্যাংকগুলো বিভিন্ন সাইকেলের মধ্যে দিয়ে যায়, নট অল দ্য ব্যাংকস হ্যাভ সেম রিস্ক অ্যাপেটাইট। মানে হচ্ছে যে সবগুলো ব্যাংকের যে লোন পোর্টফোলিও গ্রো করার যে আকাঙ্ক্ষা, এটা সবসময় সেম হয় না। সো সাম mortgage company or some bank might be very aggressive in one stage but may be very conservative in another stage. So আমরা যখন 2021 সালে দেখেছি যে যখন housing market was very hot, then we saw lots of exception in mortgage application. Banks were approving all kind of deals because market was liquid, এবং banks were feeling pretty well at that time. So they were comfortable lending money to a lot of people. Now that the market has slowed down, ব্যাংকগুলো অনেক কনজারভেটিভ হয়ে গেছে, so they are making more due diligence before they are lending any money to mortgage holders. So এগুলো একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়, এবং these variable changes a lot. So one of the recommendation I give to my client is working with a mortgage broker. আমি নিজে একজন mortgage broker ছিলাম এক সময়. I gave up my license because I didn't have enough time. I was too busy with my investment, financial planning, এবং tax client I didn't have. So my wife is a mortgage agent. So she takes care of the mortgage side. But the point I'm trying to make is আপনি যখন একটা ব্যাংকের সাথে কাজ করবেন and you are meeting with a financial advisor or mortgage advisor or mortgage specialist of a particular bank, আপনি আসলে ওই একটা ব্যাংকে সীমিত থাকেন. But working with a mortgage brokers are typically are connected with 10-15 different lender. So তারা usually they have access to TD, Scotiabank, HSBC, এই ধরনের A type lender. Plus they also have access to alternative lenders যেগুলো আসলে আপনি সরাসরি কাজ করতে পারবেন না. অলসো দে সামটাইমস হ্যাভ অ্যাক্সেস টু প্রাইভেট লেন্ডিং. নাও আমাদের কমিউনিটিতে একটা প্রবলেম হচ্ছে যে এই মর্গেজ ব্রোকার স্পেসটাতে অনেক ধরনের ফ্রড হয় এবং অনেক ধরনের শেডি স্টাফ হয়. সো ইউ মাইট want to be a little bit cautious of who you are trusting, কারণ অনেক সময় আমি এদেরকে বলি জাদুকর. There are lots of জাদুকর in this mortgage space, especially in our community. So they can fake stuff, and it's like another নীলক্ষেত যেখানে আপনি গেলেই আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে. So these things happens, এবং হয়তোবা আপাত দৃষ্টিতে কোনো এগুলোর শর্ট টার্ম কোনো প্রবলেমে ফেস করতে হয় না, কারণ মর্গেজ হয়ে যাওয়ার পরে ব্যাংক ডোন্ট কেয়ার ইফ ইউ কিপ পেইং মর্গেজ. বাট যখন অডিট হয় বা যদি ভবিষ্যতে কখনো অডিটররা কোয়েশ্চেন করা শুরু করে, দেন দে স্টার্টস টু ডিগ ইন, এবং ওই সময় দেখা যায় যে অনেক অনেক মর্গেজ অ্যাডভাইজার, অনেক মর্গেজ এজেন্টের জব চলে যায়, বা দে গেট ব্যান্ড ফর কমিটিং মর্গেজ ফ্রড. এবং অনেক সময় মর্গেজ বড়োয়ারদেরকে তাদের বাড়িও হারাতে হয়, because when there is losses for banks, they typically sue the mortgage borrower. সো টিপিক্যালি এগুলো হয়তো বা সচরাচর দেখা যায় না, বাট এমন যে না যে এটা জিরো ইনসিডেন্ট, ইট হ্যাপেন্স. এই বিষয়গুলো আমাদের আসলে একটু মাথায় রাখা উচিত. সো আপনি যখন মর্গেজের জন্য অ্যাপ্লাই করবেন, ইউজুয়ালি টিপিক্যালি 3 ধরনের লেন্ডার আপনি পাবেন. আপনি পাবেন প্রাইম লেন্ডার, অথবা সবাই যেটাকে বলে এ লেন্ডার. এছাড়া আপনার বি লেন্ডার, বা কমনলি নোন অ্যাজ অল্টারনেটিভ লেন্ডার, এবং থার্ড টাইপ হলো আপনার প্রাইভেট লেন্ডার. সো প্রাইম লেন্ডার অথবা এ লেন্ডারে আপনার যাদের ক্রেডিট স্কোর খুব ভালো এবং দে হ্যাভ 680 প্লাস স্কোর, ইউজুয়ালি দে গো টু দ্য এ লেন্ডার, এবং এদের সাধারণত ইনকাম হাই থাকে, এবং জিডিএস টিডিএস ফলস উইদিন গাইডলাইন, এবং তাদেরকে নিয়ে আসলে কোনো সমস্যা হয় না. সো ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ a mortgage broker or somebody at the bank, this type of deal gets approved. এবং মর্গেজ ব্রোকারদের সাথে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে মর্গেজ ব্রোকার গেট পেইড বাই দ্য বিগ ব্যাংক, সো ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং আউট অফ ইউর পকেট ফর এ টাইপ মর্গেজ. নাও ইফ ইটস আ বি টাইপ মর্গেজ, মানে হচ্ছে যে হয়তো বা কারো ক্রেডিট স্কোরটা কম, হয়তো বা 680 জায়গায় 650 অথবা 600, অথবা কারো ইনকাম হয়তো বা এনাফ না, জিডিএস টিডিএস যে রেশিও দেখা যাচ্ছে 45-50. সো এই ধরনের ডিলের ক্ষেত্রে হয়তোবা মর্গেজ ব্রোকার বি সাইডে আপনাকে হয়তোবা আপনার মর্গেজ অ্যাপ্রুভাল করে দিবে, বাট ইন দ্যাট কেস ইউ মে হ্যাভ টু পে আ সেপারেট ফি টু দ্য ব্রোকার, এবং সেক্ষেত্রে আপনার মর্গেজ রেটটা ইন মোস্ট কেসেস এ সাইডের থেকে বেশি হয়.
সো যেহেতু বি সাইডের বড়োয়ারদের কোয়ালিটি একটু কম এ সাইডের থেকে, সো ব্যাংকস typically charge a higher interest rate to the B type client. এবং থার্ড যে ক্যাটাগরি প্রাইভেট লেন্ডিং, দে টিপিক্যালি প্রাইভেট লেন্ডিংয়ে কোনো গভর্নমেন্ট গাইডলাইন নাই। সো এখানে আসলে ইচ ইন্ডিভিজুয়াল অ্যাসেস দ্য রিস্ক অফ দ্য লোন, এবং তারা ওইটার উপর বেসিস করে ইউজুয়ালি লোন দিয়ে থাকে। Mortgage brokers do get paid by the borrower because there is a separate fee for brokering this type of transaction, but mortgage broker will usually arrange this kind of mortgage, typically much higher interest rate compared to a prime mortgage, because obviously যারা private lending এ যায় তাদের usually they don't qualify for prime lending or A side অথবা বি সাইড। সো দ্যাটস ইট। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য যে কিভাবে মর্গেজ অ্যাপ্রুভড হয়, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ পুট দ্য কোয়েশ্চেন ডাউন ইন দ্য কমেন্ট সেকশন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফর এনি ফিউচার ভিডিও রেকমেন্ডেশন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, লাইক দিস ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ইফ somebody has a question related to mortgage, they can watch this video and get some idea. আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং see you in the next video.